আমাদের বিয়ে হয়েছে ১.৫ বছরের মতন পারিবারিকভাবেই। চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি। বিয়ের আগেই আমার এক বাল্যবন্ধু আজাদ বলেছিল, শোন রিয়াদ, বউ হচ্ছে পায়ের তলার জুতোর মতন, সব সময় পায়ের নিচে রাখবি, নয়তো একবার মাথায় উঠে গেলে আর নামাতে পারবি না, পস্তাতে হবে। বিড়াল বিয়ের রাতেই মারতে হয়। যেদিন আমার বিয়ে হয়, বাসর ঘরে ঢুকতেই আমার বউ তিশা আমাকে দেখে প্রাণবন্ত হয়ে বলে উঠল, তুমি চলে এসেছো, আমাকে কয়েকটা ছবি তুলে দাও। এরপর দুইজন কয়েকটা সেলফি তুললাম। ফটোগ্রাফার কবে না কবে ছবি দিবে কে জানে। তবে আমার বন্ধু আজাদের কথা, বিড়াল বিয়ের রাতেই মারতে হয়, এই কথাটা কানে বাজতে লাগলো। আমি তিশাকে ধমক দিয়ে বললাম, আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? তখন তিশা হতমত হয়ে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম। আমি আর ওর কথা শেষ করতে দিলাম না, চুপ বলে চিৎকার করে উঠলাম, বিয়ের রাতেই সেলফি? তাহলে এখন যেটা করব সেটারও কি ভিডিও করে রাখবি তুই? এরপর ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর শাড়ি চুড়ি খুলতে লাগলাম। ও যখন ব্যথায় চিৎকার করতে লাগলো, তখন মনে মনে বলছিলাম, বাহ, বিয়ের রাতেই বিড়াল মেরে দিয়েছি। এরপর সোশ্যাল মিডিয়া বন্ধ করে বাটন ফোন কিনে দিয়েছি। বাসায় ডিশলাইন আছে, টিভি দেখবে, সমস্যা কি? বছরে ২-১ বার বাপের বাড়িতে যায়, তাও আমি নিয়ে যাই। ২-১ দিন থেকেই বাড়িতে ফেরত আসে। শপিং আমিই করে দিই, লিস্ট করে দিতে বলি, সেই অনুযায়ী নিয়ে আসি, কিন্তু কখনো সাথে করে মার্কেটে নিয়ে যাই না, অর্থাৎ সে আমার পায়ের তলাতেই আছে। তবে আজকাল বাসায় ফিরতে কেমন অস্বস্তি লাগে, ভুতুরে বাড়ির মতো, সব চুপচাপ, শুধুমাত্র একটা রুমের লাইট জ্বালিয়ে তিশা বসে থাকে। অবশ্য এটার একটা কারণও আছে। একবার কারেন্ট বিল বেশি এসেছিল বিধায় দিয়েছিলাম ২টা থাপ্পড়, ব্যাস কাজ হয়ে গেছে। এরপর থেকে আর বেশি কারেন্ট বিল আসে না। এর কয়েকদিন পর অফিসের কিছু জরুরি কাগজ খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে একটা মেডিকেল রিপোর্ট, সাথে প্রেসক্রিপশন সহ বেশ কিছু কাগজপত্র পেলাম। এগুলো পড়ে মাথা আমার ঘুরে গেল। তিশা আমাকে না বলে অ্যাবর্শন করিয়েছে, কিন্তু কবে করলো? তারপর মনে পড়লো অফিসের কাজে ৩ দিন ঢাকার বাইরে ছিলাম। ৩ দিনের ভিতরেই হয়তোবা এমন কিছু করেছে। রাগ সামলাতে না পেরে প্রচন্ড মারলাম, একটুও শব্দ করলো না। কিন্তু আমার নিজের চেঁচামেচিতে আর ঘরের এটা ওটা ভাঙার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন চলে আসলো। দরজা খুলতেই তারা এক প্রকার জোর করে ভেতরে প্রবেশ করলো। পাশের ফ্ল্যাটের জাকির ভাই তখন রাগে কাঁপতে কাঁপতে আমাকে বলল, আপনি কি মানুষ নাকি অমানুষ? তিশা তখন প্রায় অচেতন, ওকে হসপিটালে তখন তারাই নিয়ে গেল, আমি আর ওর সাথে যাইনি। এর পরের দিন সকালে শুনলাম তিশার বাড়ির সব লোকজন নাকি আমার বাড়িতে এসেছে। আমি তখন অফিসে ছিলাম। অফিস কামাই করে তারপর বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখি তিশার মা, বাবা, ভাই, ভাবি তখন সবাই ওখানে ছিল। আমি এসে রেগে মেগে বললাম, আপনাদের মেয়েকে আপনারা বাসায় নিয়ে যান, ওকে আমি তালাক দিব, কাগজ পেয়ে যাবেন। বাট তালাকের কারণ এটাই, এই বলে রিপোর্টগুলো তাদের সামনে রাখলাম। তখন তিশার ভাবি বলে উঠল, তুই কি তালাক দিবি রে? কাগজ তো আমরা পাঠাবো, তুই তৈরি থাক। আরে মূর্খ, তুই যদি ভালো করে পড়তিস তাহলে দেখতি, ইচ্ছা করেই বাচ্চা নষ্ট করা হয়নি, তোর লাথিতেই ব্লিডিং শুরু হয়েছিল। তুই তো চলে গেলি অফিসের ট্যুরে, আর আমি খবর পেয়ে তিশাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ভাবির মুখ থেকে এমন কথা শোনার পর তখন আমার মাথা ঘুরে গেল। আর এই যে বাচ্চা অ্যাবর্শন করার ঘটনাটা, এটা তিশার বাপের বাড়ির কাউকে জানায়নি ওর ভাবি, কারণ ওর ভাবি মন প্রাণ থেকে চেয়েছিল ও যেন সুন্দর করে আমার সংসারটা করে। ঠিক ওই সময়ে আমার বাসায় পুলিশ এসে উপস্থিত। নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। এরপর অনেক ধরাধরি, উকিল, টাকা পয়সা খরচ করে প্রায় ৮ মাস পর আমি ছাড়া পেলাম। ভাগ্যিস টাকার উপর দিয়ে গেছে, নয়তো ৩২৫ না কত ধারা অনুযায়ী নাকি ৭ বছরের কারাদণ্ড হতো আমার। দীর্ঘ ৮ মাস জেলে থাকার পর এসে দেখি আমার চাকরিটাও আর নেই। তারপর আর কি, গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পর সেই বাল্যবন্ধুর কথা মনে হলো, সেই আজাদ যে আমাকে বলেছিল বউ হচ্ছে পায়ের জুতোর মতো। তার বাড়িতে একদিন গেলাম। ও আমাকে দেখার সাথে সাথে বলল, আরে দোস্ত, কেমন আছিস, আয় ভেতরে আয়। আমিও ভেতরে প্রবেশ করলাম। কি সুন্দর সাজানো সংসার তাদের। সে তার বউকে ডেকে বলল, এই রিমি, দেখো কে এসেছে। ওর বউ বলল, আরে রিয়াদ ভাইয়া, আপনি, এতদিন পর। আমি বললাম, এই তো, আপনারা ভালো আছেন? ওর বউ রিমি বলল, জি ভালো আছি। সাথে আজাদকে বলল, আজাদ, তোমাকে না কাল থেকে বললাম ঘরে চিনি নেই, এখন ভাইয়াকে চা বানিয়ে দেব কিভাবে? তুমি এখনই নিয়ে আসবে চিনি, এখনই, বেশি সময় যেন না লাগে।
আর আজাদ তখন হাসতে হাসতে বলল, আরে বাবা যাচ্ছি যাচ্ছি, এটা নিয়ে ঝগড়া করা লাগে? ওদের এসব খুনসুটি দেখে তখন আমার মনে হতে লাগলো আমার সংসারে পায়ের জুতো আর তাদের সুন্দর সংসার, এসব দেখে মাথা ঘুরতে লাগলো। কিছু সময় ওখানে বসে বাসায় চলে আসি। বাসায়ও আমার জন্য অনেক মেয়ে দেখা হলো, কিন্তু আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আর কেউ মেয়ে দিতে চায় না। এসব বৃথা চেষ্টা করে আর লাভ নেই, আমার তো পেট চালাতে হবে। তাই আবারও চলে আসলাম ঢাকাতে। ঢাকায় আসার পর কোনো রকমের সেলসম্যানের একটা চাকরি জুটলো আমার কপালে। এর কয়েকদিন পর কোনো একটা কাজে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি একটা জ্যামের গাড়িতে তিশা বসে আছে, আকাশি রঙের সালোয়ার কামিজ পরা। কি অপরূপ সুন্দর পরীর মতো দেখা যাচ্ছে আমার তিশাকে। পাশে বসে থাকা ছেলেটা সম্ভবত ওর স্বামী। ওরা দুইজন খুব হাসছে আর বারবার পেছনে ফিরে কি যেন বলছে। আমার চোখ গেল পেছনে, একটু এগিয়ে দেখলাম দুটি ফুটফুটে যমজ গোলাপ ফুলের মতো মেয়ে, একদম অবিকল মায়ের চেহারা পেয়েছে। কি মিষ্টি! এই দুইটা যমজ মেয়ে আমার হলেও হতে পারতো। জ্যাম ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে শুরু করলো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, গাড়ির দিক তাকিয়ে থাকলাম আর বারবার বিড়বিড় করে মনে মনে বলতে লাগলাম, পায়ের জুতো, পায়ের জুতো।